ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। আজ আমি আপনাদের মাঝে দুইটি ভৌতিক ঘটনা শেয়ার করব, যেই ঘটনাগুলো একটা বাস্তব ঘটনায় রূপান্তরিত করা এবং বাস্তব ঘটনার উপরে রূপান্তরিত। সবার জীবনে, প্রত্যেকের জীবনে যত খারাপ দৃষ্টিভঙ্গি আছে সব কিছু চলে যাক দূর এক অজানা দেশে এবং ভূত কথা আরও এগিয়ে যাক এবং সামনের দিকে এগিয়ে যাক। এপিসোড নম্বর 15 আপনাকে স্বাগতম। এবং যেই ঘটনাগুলা শেয়ার করব সেই ঘটনাগুলা একজন ভাইয়ের মুখ থেকে শোনা, এবং উনি যেভাবেই বলেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করব। আপনি ভিডিওটা ধৈর্য ধরে শুনবেন এবং ভিডিওটা যদি আপনার কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, এবং এইরকম ঘটনাগুলা, ভয়ঙ্কর ভূতের ঘটনাগুলা শোনার জন্য লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ঘটনাটি শুরু করা যাক। আমি টানা 2 বছর যাবৎ 3টা জিন দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়ে আসছি। মেয়েটার কথা শুনে চকিয়ে উঠল লামিয়া। অবিশ্বাস্য দৃষ্টিতে তার দিকে উপলব তাকিয়ে ভাবল, এত অস্বাভাবিক বাক্য মেয়েটি কিভাবে স্বাভাবিক নিরুদ্ধ গলায় বলল। মেয়েটি এবার মেঝে থেকে চোখ সরিয়ে লামিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বিশ্বাস হচ্ছে না। লামিয়া জবাব দিল না। তার মনে হচ্ছে মেয়েটি সম্পর্কে যা শুনেছে তা নতুন, কিবা এমনই অস্বাভাবিক ব্যাপার এভাবে বলতে পারে। মেয়েটির নাম ও ঠিক মতো জানে না সে। পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটে হবে হয়তো। এর আগে 2-1 বার ছাদে দেখেছি। আজ শুকানো কাপড় তোলার সময় মেয়েটি নিজে থেকেই ওকে ডাকলো। লামিয়াও পরিচিত হয়ে আশা ছাদের কিনারায় এসে দাঁড়ালো। পাশের বাসার ছাদ, তাদের ছাদের দূরত্ব খুব একটা বেশি নয়, তাই কিনারায় দাঁড়িয়ে মুখোমুখি কথা বলা। মেয়ে ওকে অস্বাভাবিক ভঙ্গিমায় জিজ্ঞেস করলো, কেমন আছেন? লামিয়া কিছুটা ইতস্তত উত্তর দিল, ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি কি আমাকে চিনেন? তখনই লামিয়া মেয়েটির দিকে বাঁকা চোখে তাকায়। মেয়েটি সম্পর্কে বেশ কিছু কানাকুষা এবং কথাবার্তা ওর কানে এসেছে। ফ্ল্যাটের সবার মুখে মুখে রটে গেছে মেয়েটি বড্ড পাগল, কিন্তু লামিয়ার একেবারে তো তা মনে হলো না। বেশ স্বাভাবিকভাবেই কথা বলছে মেয়েটি। মেয়েটিকে দেখে ওর মতন বয়স আন্দাজ করতে পারছে না, তবে মনে হচ্ছে সে লামিয়ার সমবয়সী হবে। মেয়েটির চোখের নিচে বেশ কালো ছাপ পড়ে গেছে। ইদানিং বোধহয় দেহর পরন কমে গেছে, তবে যে কেউ অল্প করে বলতে পারবে এই মেয়ে আগে বেশ উৎফুল্ল আর সুগঠন দেহের অধিকারী ছিল। মেয়েটির চোখে কেমন যেন বেদনার ভারাক্রান্ত, তা দেখে লামিয়ার বেশ মায়া লাগলো। সে ফুটফুটে জিজ্ঞেস করে বলল, আপনি কি খুব অসুস্থ? মনে হচ্ছে আপনি বেশ কিছুদিন অসুখে ভুগছেন। তখন প্রতি উত্তরে মেয়েটি স্বাভাবিক কণ্ঠে লামিয়াকে কথাটা বলে। সত্যি কি মেয়েটি জিন দ্বারা যৌন নির্যাতনের শিকার? ভেবে বয়ে মস্ত ডোল গিলল লামিয়া। এমন সময় নিচ থেকে লামিয়ার ডাক এলো। মেয়েটি ছাদ থেকে নেমে যাওয়ার প্রস্তুতি নিয়ে লামিয়ার দিকে তাকিয়ে বলল, আমি আসি, পরে আবার কথা হবে। লামিয়ার হাত থেকে শুকানো কাপড়গুলো তুলে নিতে রুনা জিজ্ঞেস করলে, ওই পাগল মেয়েটার সাথে কি এত কথা বলেছিস? মেয়েটার মাথায় বড় ধরনের সমস্যা আছে, দূরে থাকবা ওর থেকে। কথা বললে আসলে পাত্তা দিবে না। লামিয়া রুনার মুখের দিকে তাকিয়ে ভাবে, মেয়েটা আজকে বলা কথাটা কি ভাবিকে বলবো? পরক্ষণে ভাবে না থাক, ভাবি পাগলের প্রলোভ ভেবে নিবে। এছাড়া কথাটা তো তার নিজেরই বিশ্বাস হচ্ছে না। ভাবনা ছেড়ে ভাবির কথার উত্তরে বললাম, আচ্ছা বলো। মাথা নামিয়ে লামিয়া সামান্য নাস্তা সেরে পড়ল বসছে। সামনে তার অনার্স ডিস্ট্রিবিউশনের ফাইনাল পরীক্ষা। পড়ার মাঝে হঠাৎ অমনোযোগী হয়ে যাচ্ছে। না চাইলেও মস্তিষ্কের মেয়েটির ব্যাপারে বহু ভাবনার নড়ে চড়ে উঠছে। একসময় ড্রয়িং রুম থেকে
অনেক চেঁচামেচির আওয়াজ ভেসে আসলো। রামিয়ার খানিকটা কপাল কুঁচকে বই বন্ধ করে তার রুম থেকে বেরিয়ে এলো। তার বাসায় মোট সদস্য সংখ্যা 5 জন। বাবা, মা, বড় ভাইরা, বাপি আর সে। বাসার সবাই শক্তিপ্রিয় স্বভাবের ও প্রয়োজনে উচ্চস্বরে কথা বলে না। এ সময় এত চেঁচামেচি কে করছে? ভাবতে ভাবতে ড্রয়িং রুমের কাছাকাছি এসে দাঁড়ায় লামিয়া। লামিয়াকে দেখতে পেয়ে রান্নাঘর থেকে রুনা ডাক দেয়। লামিয়া রুনার কাছে গিয়ে দাঁড়াতেই রুনা চাপা সুরে বলল, হানিফ চাচা ছেলেকে নিতে এসেছে। এবার জমি ফ্ল্যাট দখল করে নিয়ে তর্কাতর্কি হচ্ছে। লামিয়া কিছু না বলে রুনার চা বানানো দেখতে লাগলো। এসব আজ নতুন। প্রায় 1.5 মাস আগ থেকেই হানিফ চাচা দখলদারি নিয়ে ঝামেলা করছে। তাকে এই ব্যাপারে সম্পূর্ণ সাপোর্ট করছে তার ছেলে। লামিয়ার দাদার মৃত্যুর পর এই 4 তলা ফ্ল্যাট বাবা চাচা ভাগ করে নেয়। 4র্থ তলা ওরা থাকে, 2য় তলায় ওর চাচা, বাকিগুলা সবাই ওরা ভাড়া দিয়ে 2 ভাইয়ের মধ্যে ভাড়ার সমান ভাগ হয়। আজকাল হানিফ চাচা দাবি করেছে এই পুরো ফ্ল্যাটে উনার অংশ। লামিয়ার বাবাকে গ্রামের ভাঙ্গা বাড়ির অংশ গুছিয়ে দিতে চাচ্ছেন। এই নিয়ে অনেকবার সালিশ বসেও লাভ হয়নি। রাত প্রায় 2টা কিংবা 3টা বাজে হঠাৎ কারো কান্নার লামিয়ার ঘুম ভেঙে যায়। লামিয়া দৌড় পড়িয়ে উঠে বসে আরো ভালো করে শোনার চেষ্টা করে। কান্নার সঙ্গে কিছু চাপা চিৎকার ও ভেসে আসছে। লামিয়া চিৎকারগুলো স্পষ্টভাবে বুঝতে পারে না। বিছানা থেকে নেমে রুমের দক্ষিণ দিকের জানালা খুলে দেয়। তার রুমের মুখামুখি পাশের ফ্ল্যাটের একটা রুমের জানালা আছে। ওই জানালা অবশ্য বন্ধ করে, কিন্তু ওই রুম থেকে চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ আসছে। জানালার ধারে কান পাতায় চিৎকারগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। আমি আর এভাবে থাকতে পারছি না। দয়া করে আমার উপর। লামিয়ার বয়ে দম আটকে আসছে। মনে পড়েও সে শুনছিল সেই মেয়েটি তার রুমের মুখোমুখি ফ্ল্যাটে থাকে। মেয়েটা বেশ কিছুদিন আগে পাশের ফ্ল্যাটের 4র্থ তলায় ভাড়া উঠছে। প্রথম কারোর সাথে কথা বলতো না, মুক্ত রেখে তাদের ওই কোনায় ঘুরে বেড়াতো। বিগত কয়েকদিন সবাই বলে বেড়াচ্ছে মেয়েটি পাগল। এরই মধ্যে চিৎকারে কান্না বন্ধ হয়ে যায়। পরিবেশ একদম থমথমে যায়। লামিয়া ওকে ঝুঁকি মেরে উপাসের পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। চারিদিকে পিনপতন নীরবতা বিরাজ করছে। কেবল থেকে ওই দূর থেকে একটা কুকুরের কান্না ভেসে আসছে। লামিয়া এক রাশ ভয় নিয়ে জানালা বন্ধ করে শুয়ে পড়ে। এখন কেন জানি তার মনে হচ্ছে মেয়েটির কথা সত্যি, আর ওর উপর ভীষণ অত্যাচার করে। হয়তো তার কথিত জিন নয়, অন্য কেউ সে। রুনা এক মনে রুটির আদা মাখছে। লামিয়া চুলার চায়ের পানি বসাচ্ছে। লামিয়ার মা আমিয়া খাতুন রান্নাঘরে ঢুকে এক কোনায় মুড়াতে কিছুক্ষণ থু মেরে বসে রইল। লামিয়া এক নজর তার মায়ের দিকে তাকিয়ে নিজের কাজে মন দেয়, কিন্তু কিছু বলার আগে লামিয়া খাতুন এরকম তো মেরে বসে থাকেন। উনি খুব চুপচাপ স্বভাবের হলেও কথাপুতু, তাছাড়াও প্রাচীন দানের মানুষ। তার ভাবনার সাথে কারো কথায় অমিল হলে তুমুল যুদ্ধ বাঁধিয়ে দেন তিনি। কিছু মুহূর্ত কেটে যাওয়ার পর লামিয়ার দিকে তাকিয়ে বললেন, তুই নাকি পাশের বাসায় ওই পাগল মাইয়াটার সাথে কথা বলিস? লামিয়া এক নজরে রুনার দিকে তাকায়। রুনা ইশারায় বুঝায় সে কিছু বলনি।
রুনা লামিয়ার হয়ে উত্তর দেয়, না মা বলেনি, মেয়েটা ওকে দু একবার ডেকেছিল। আমিয়া খাতুন খানিকটা শান্ত হয়ে রুনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মাইয়াটার নাম কি জানি? কোনা, মাইয়াটার নাম লামিয়া, একবার সিনিয়র শুনছি। এখন নাকি পড়ালেখা বন্ধ। পাগল মাইয়া আবার কি করে পড়ালেখা করবে? মাইয়ার মায়ের জন্যে আমার দুঃখ হয়। স্বামী নাই, সারাদিন ব্যাংকে খাটে, তার উপর পাগল মাইয়ারে সামলায়। রুনা জবাব দেয় না। শাশুড়ির মন জাগিয়ে চলার অপ্রাণ চেষ্টা করে সে, তাই সব কথাবার্তা চুপচাপ শোনে আর মাঝে মধ্যে মাথা নাড়িয়ে সায় দেয়। রুনাকে আবার কাজে মন দিতে চোখে আম্বিয়া খাতুন চাপা সুরে বলে, আমি শুনছি মাইয়া নাকি গভীর রাতে ন্যাংটা হইয়া ছাদে ঘুরে। তুই এই ব্যাপারে কিছু জানো নি বউ? রুনা আর লামিয়া এক অপরের মুখ চাওয়াচাওয়ি করে। রুনা এমন কিছু না শুনলেও এখন কথা ইদানিং শুনছে। না শুরু বাক্যে মাথা নেড়ে বলে, পাশের ফ্ল্যাটের বাবি আন্টিরা কত কথাই না বলে, ওদের থেকে অল্প স্বল্প শুনছি। মেয়েটা পাগল ধরনের, তাও সত্য কিনা জানি না। আম্বিয়া নতুন হতাশ হলেন। পাগল কিনা এটা রুনা সঠিকভাবে জানে না। এই বাসায় একজনই, ও কোনো কাজের না। আর কিসে সত্যি? লোকমুখে শুনছি মেয়েটাকে দেখলেই নাকি বোঝা যায় সে পাগল। অবশ্যই মেয়েটাকে উনি এখনো দেখেনি। আম্বিয়া খাতুন এবার তোকে মুখ ফিরিয়ে মুখ থেকে ফিস ফিস গলায় বললেন, মাইয়ের সাথে জিন ও তাকবার পরে বুঝলা। আমার মন সেটাই কয়। যেটাই হোক, আমার ওর মাইয়ার সাথে কোনো কথাবার্তা বলবো না। ওরে পাশে ছাদে দেখলে ছাদ থেকে নাইমা আসবো। রুনা জিন বলে আম্মা বলে কথা নাড়িয়ে একবার লামিয়ার দিকে তাকায়, তারপর আবার কাজে মনোযোগী হয়ে পড়ে। কিছুক্ষণ নিজে নিজে বিড়বিড় করে আম্বিয়া খাতুন রান্নাঘর থেকে বেরিয়ে যায়। লামিয়া উৎকুশ কণ্ঠে রুনাকে জিজ্ঞেস করে, ভাবি তোমার কি মনে হয় ওর সাথে জিন আছে? রুনা বলে বুঝতে পারছে লামিয়া মেয়েটির ব্যাপারে কৌতূহলী আছে। তার শাশুড়ি যদি বুঝতে পারে তবে কদিন বাসায় কাক পক্ষী ও বসাতে পারবে না। রুনার চেহারা কঠিন হয়ে উত্তর দেয়, জানি না, ওকে নিয়ে এত বাবা বাবির দরকার নেই বলে। এসব সত্য হলেও দূরে থাকো, আর মিথ্যা হলেও দূরে থাকা ভালো। বাবির এমন সাবধানবাদী শুনে লামিয়া চুপ হয়ে বিরস মুখে চায়ের পানি নামাতে ব্যস্ত হয়ে পড়ে। লামিয়ার দড়ি থেকে শুকানো কাপড় তুলতে তুলতে পাশের ছাদে একবার চোখ বুলায়। আজ মেয়েটি ছাদে ওঠেনি, হয়তো চোখ ছাদে আসে না। পাশের ফ্ল্যাটে গিয়ে মেয়েটির সাথে একবার দেখা করে আসবে। মা বাবি জানতে পারলে তুল কালাম কাণ্ড হবে, কিন্তু সে নিজের কৌতূহল চেপে রাখতে পারছে না। বারবার জানতে ইচ্ছা হচ্ছে আসলে মেয়েটির সাথে কি হয়। গভীর চিন্তায় ডুবে গেল লামিয়া। তাদের আড্ডায় মত্ত মহিলাদের কিছু টুকরো কোথায় ওর চিন্তায় বাদ পড়ল। তাদের এক কোনায় কিছু মহিলা জড়ো হয়ে কুশকল্পে ব্যস্ত। পাশের ফ্ল্যাটের দু একজন ভাড়াটিয়াও এসেছে আড্ডা দিতে। তাদের একজন বেশ বিরক্তি সুরে বলল, ভাবি আর বললেন না, রাতে চারতলার ভাবিরা মেয়ের দিক জ্বালায় ঘুম হারাম হয়ে যায়। এমন পাগল মেয়েকে পাগলা গাড়াতে রাখলেও পারত। রাত বিরতে হঠাৎ করে এত বড় মেয়ে কান্না চিৎকারে জুটে দেয়, তাতে আমার বাচ্চাগুলার ভয় পায়। দু একবার উঠে ওদের দরজায় কড়া নাড়তে যায়। ভাবলাম ওর আগে দেখে কান্নাকাটি সব বন্ধ হয়ে গেছে। আমি ভাবছি বাড়িওয়ালার কাছে নালিশ জানাবো। এইভাবে নিজের পাগল মেয়েকে সামলাবে, নয়তো বাসা ছেড়ে দিব। এই কথা হলো, মেয়ের মায়ে অভিযোগ জানাই নাই, তাতে তো পাওয়া যায় না। সেই সকালে কাজে বের হয়ে রাতে কখন ফিরে কে জানে।
একদিন সিঁড়িতে দেখা হয়েছিল। ভালো মন্দের দুঃখ কথা জিজ্ঞেস করে লাগালেন। আমার আবার একা ওই বাসায় যেতে ভয় লাগে। মেয়ে সারাদিন একা কথা বলে এবং গেলেও যদি পাগলিমির সে কিছু করে ফেলে, এমন বই নিয়ে থাকবে কিভাবে ভাবি? আপনি তাড়াতাড়ি বাড়িওয়ালাকে নালিশ লাগান। আপদ বিদায় হওয়া ভালো। লামিয়ার ভীষণ খারাপ লাগছে। সবাই মেয়েটিকে কত হয় করছে, এমন অবস্থায় মেয়েটি কতই না কষ্টে আছে। লামিয়া দীর্ঘ শ্বাস ছেড়ে ভাবে, মেয়েটির সাথে আবারও দেখা হলে জমিয়ে গল্প করব। কোনাপুর হয়তো কোনো মানসিক সমস্যা আছে। একা থাকতে থাকতে তার প্রখর রূপ ধারণ করছে। মন খুলে কথা বললে সব ঠিক হওয়ার সম্ভাবনা হতে পারে। দুই একবার কলিং বেলের টিপার পরও কারো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর পাশ কেটে লোকজন আসা যাওয়া করছে, আর সবাই লামিয়ার দিকে কেমন বাঁকা চোখে তাকাচ্ছে। লামিয়া তার ওড়নার নিচের অংশ শক্ত করে চেপে দরজার সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। প্রচন্ড অস্বস্তি বোধ হচ্ছে তার। এখনো আপু দরজা খুলছে, তবে কি বাসায় কেউ নেই? এই ভাবনায় আরেকবার কলিং বেল চাপলো লামিয়া। এইবার হয়তো কারো কৃপা হলো। সুশব্দে দরজা খুলে কোমরের হাত রেখে এক মাঝবয়সী মহিলা বিরক্তি সুরে বলল, কে আপনি আর কাকে খুঁজছেন? লামিয়ার ভালো করে মহিলার দিকে তাকালো। মহিলার পরনে রংচঙ্গিয়ার শাড়ি, মাথায় উঁচু করে খোপা বাঁধা রেখেছে, মাথা ভর্তি প্লান, থুতনি বেয়ে পানের রস গড়িয়ে পড়ছে। লামিয়া অনুমান করে নিল উনি হয়তো বাসের ছোটা কাজের বুয়া। কোনা আপু আছেন? আমি তার সাথে দেখা করতে এসেছি। মহিলা কপাল কুঁচকে চোখ পিট করে তাকিয়ে দরজার এপাশ সরে দাঁড়ালো, এবং দাঁড়াতেই আমি কেমন জানি একটু ইতস্তত বোধ করলাম, এবং আমার জানি কেমন জানি বিরক্ত লাগতেছে। আমি তো কিছুই বলতে পারবো না, কেননা আমি তো নিরুপায়। সবাই আমাকে বলে পাগল, কিন্তু আমি কাকে বুঝাই? আমি তো পাগল নই। এমন কথা বলতে বলতে আমি ঘুমিয়ে পড়লাম, এবং ঘুমানোর পর আমি অনেক কিছু স্বপ্নে দেখলাম, অনেক আবে যাবে, অনেক অনেক কিছু আমি অনুভব করতে লাগলাম। এবং এদিকে লামিয়া ভালো করে মহিলার দিকে তাকালো, এবং মহিলার পরঙ্গে উঁচু শাড়ি, এবং সে ভাবলো যে সুজা যান উনি রুমে আছে। লামিয়ার মহিলাকে কেমন জানি সুবিধার মনে হলো না। খুব বিদঘুটে লাগছিল তার তাকানোর ধরন। আর দাঁড়িয়ে না থেকে নাক বরাবর সোজা গিয়ে একটা রুমে প্রবেশ করলো। কোনো আগমন টের পেয়ে চিৎকার করলো, সেই পাগল মহিলার কাছেই সেই মহিলাটা এসেছে। বলছি না আপনাকে একা ডাকতে ইচ্ছে। লামিয়া আস্তে ডেল গিয়ে মিহির সুরে ডাক দিল, কোনা আপু, আমি লামিয়া এসেছি। কোনা গাড় ঘুরিয়ে লামিয়ার দিকে তাকায়। পুরো রুমে অগোছালো অন্ধকার, জানালার ফাঁক ও ফুকরা দিয়ে সূর্যের তীক্ষ্ণ রশ্মি প্রবেশ করে রুমটাকে সামান্য আলোকিত করে রেখেছে। কোথায় মুচকি হেসে বলছে, তুমি এসেছো, আসো এখানে বসো। লামিয়ার স্বপ্ন পূর্ণে কোনার মুখোমুখি গিয়ে বসলো। কোনার শরীরে একখানা সাদা দেয়ালে জড়ানো, এছাড়া আর কোনো বস্তু নেই। চুলগুলো প্রচন্ড এলোমেলো, চোখের নিচে কালো চাপ আর গাঢ় হয়েছে। ঠোঁট বেশ ফুলা লাগছে। লামিয়ার চোখে পড়ল কোনার শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে কালশিটে হয়ে আছে। বুকের উপরে গাড়ে
বহুতে হাজারো আঁচলের দাগ, সব দাগগুলো যেন সদ্য দেওয়া। কোনার এমন অবস্থা দেখে লামিয়ার কান্না পেয়ে যাচ্ছে। কান্না জড়ানো কণ্ঠে প্রশ্ন করলো, তোমার এমন অবস্থা কেন আপু? তুমি যা অবিশ্বাস করো সেটা আমার কাছে চরম সত্য। এগুলো তার প্রকাশ মাত্র। লামিয়া জড়সড় হয়ে বিছানার এক কোণায় বসে আছে, মুখটা বয়ে চুপসে আছে, বারবার এদিক সেদিক তাকাচ্ছে। কোন ওয়াশরুম থেকে পরিপাটি হয়ে বেরিয়ে লামিয়ার উদ্দেশ্যে বলল, সবার মতো তুমিও আমাকে ভয় পাচ্ছ। কোনা স্বাভাবিক ভঙ্গিতে লামিয়ার পাশে এসে বসলো। লামিয়া অবাক হচ্ছে, কত জর্জরিত শরীর নিয়ে মেয়েটা বেশ স্বাভাবিক। লামিয়া কোনার উত্তর না দিয়ে উল্টা প্রশ্ন করছে, আপু আপনার সাথে আসলে কি ঘটেছে? কোনার হাসি মুখে আবারও হয়ে গেল। একটা দীর্ঘ শ্বাস ফেলে কোনা বলতে শুরু করলো, সবাই ভাবে আমি বড্ড পাগল। নিজের মানসিক যন্ত্রণার সাথে প্রতিনিয়ত লড়াই করা মানুষটা তো পাগলের মতো আচরণ করবে, এটাই তো স্বাভাবিক। টানা 2 বছর ধরে আমি মানসিক ও শারীরিক যন্ত্রণা সহ্য করে আসছি। কোনা এবার বাচ্চা মেয়েটার মতো কেঁদে দিল, জানো লামিয়া, ওরা আমার একটা দিওন শান্তি দেয়নি। আমার শরীরের উপর অত্যাচার চালিয়ে রাত বিরাতে আমার বাচ্চারে পানি চুবিয়েছে। সারা রাত ছাদে নগ্ন অবস্থায় চুলের মুঠি দৌড়াদৌড়ি করিয়েছে। আমার হাত পা ধরে ব্লাড দিয়ে কাটতে বাধ্য করেছে। ওরা দুনিয়ার সবচেয়ে খারাপ জিন, আমার জীবন একদম শেষ করে দিচ্ছে। লামিয়ার হতভম্ব হয়ে কোনার দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে কিভাবে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। কোনা কান্না থামিয়ে নাক টেনে আবারও বলা শুরু করলো, আমার যন্ত্রণা আমি কাউকে বলতে পারি না। আমার মাও আমাকে বিশ্বাস করছে না। কত রকম চেষ্টা চালিয়েছি ওদেরকে আমার কাছ থেকে ছাড়ানোর, কিন্তু প্রত্যেককে বিসর্জন বলেছে। ওদেরকে এত সহজে ছাড়ানো সম্ভব হবে না। অনেকদিন পর আজও আমি মন খুলে কারোর সাথে কথা বলি না, তাই সবকিছু তোমাকে বলে ফেলেছি। ওরা আমার সাথে এমন করছে কেন আপু? আমার এসব আমার ভুলের ফল। মায়ের সাথে একবার রাগান্বিত হয়ে গভীর রাতে বাথরুম বসে কান্না করছিলাম। হঠাৎ মনে হলো গোসল করলে হয়তো শরীর হালকা লাগবে, করেও ফেললাম। কিন্তু কিনা জানি না বাথরুম হচ্ছে খারাপ জিনদের আস্তানা। সেদিন নগ্ন হয়ে গোসল করায় বাথরুমে থাকা শয়তানের জিনদের নজরে পড়ে যাই। ওরা আমার প্রতি আকৃষ্ট হয়। তারপর থেকে 2টো জিন আমার উপর আক্রমণ করেছিল। এর কয়েকদিন পর আমার উপরে 3য় জিনের আক্রমণ ঘটে। আর এই আক্রমণের কারণেই আমি জানি না ক্রমাগত নির্যাতনের শিকার হতে যাচ্ছি। আমি এসবে অভ্যস্ত হয়ে পড়েছি। এখন মনে হয় এসব স্বাভাবিক আর আমার নিত্যকার জীবনের অংশ। তাও আমি মুক্তি চাই, সহ্য হয় না আমার। আপনি কোনো হুজুরের সাথে কথা বলেননি? আপনার মাকে জানাননি? মা বিশ্বাস করেনি। পরে যখন বিশ্বাস করেছিল তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সব হুজুর বা জিন ছাড়ানোর অসম্ভব বলে ফিরিয়ে দিয়েছে। তারা বলে ওরা খবিস আশেক জিন। 2 জাতির জিনের সাথে লড়াইয়ে গেলে উপরোক্ত তাদের ক্ষতি হবে। কোনা থেমে একটা দীর্ঘ শ্বাস ফেললো। তবে আমি যতক্ষণ নামাজ আর দোয়া কালাম পড়ি ততক্ষণ ভালো থাকি, কিন্তু ওরা আমাকে যেসব করতে বাধা দেয়, দোয়া পড়তে এক সময় প্যারালাইসিসের মতন অবস্থা হয়ে যায়। নামাজ পড়ার সময় আমার চারপাশে বিদ্যুতের সব কাণ্ড ঘটে। কোনার কথা বলার মাঝখানে রুমটা সাদা ধোঁয়ায় ভরে যেতে লাগলো। লামিয়া ভীত হয়ে জিজ্ঞেস করলো, আপু এত ধোঁয়া আসছে কোথা থেকে? কোনা উত্তর দেওয়ার আগেই চারিদিক থেকে বিচ্ছিরি আওয়াজ বেশি আসতে লাগলো। কোনার মুখে তখন বইয়ের ছাপ ছিল। সে কি করবে জানে বিড়বিড় করে আর এক হাত দিয়ে লামিয়ার হাত শক্ত করে ধরে আছে। লামিয়াকে একটান দরজার বাহিরে বের করে দিচ্ছে, বলল সোজা বাসায় চলে যাও।
এদিক সেদিক কিংবা পিছনে ভুলেও তাকাবে না। কেউ ডাকলে সাড়া দিবে না। এখান থেকে যাও তাড়াতাড়ি। লামিয়া কিছুটা বুঝে ওঠার আগেই তার মুখের উপর দরজা বন্ধ করে দিল। সে বেরিয়ে যাওয়ার উপক্রম হতে মাঝবয়সী মহিলা তার দিকে উদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ছিল। বেশ সুর করে ডাকলো, এত তাড়াতাড়ি চলে যাচ্ছে? আসো আমরা একটু গল্প করি। মহিলার চোখ যেন ডেলে বেরিয়ে আসছিল। লামিয়া সহ্য করতে না পেরে দৃষ্টি ফিরিয়ে নিয়ে তাড়াতাড়ি দরজার কাছে চলে এলো। কি দরজা খুলছে না? লোভ টানাটানি করেও দরজা খুলতে পারছে না সে। পিছন থেকে মহিলা ওকে ডাকতে ডাকতে কাছে আসছে। লামিয়া বিড়বিড় আল্লাহকে ডাকতে লাগলো। দুই একবার চেষ্টার পর দরজা খোলা মাত্র দৌড়ে বাসা থেকে নেমে এলো। দরজায় ঘন ঘন টোকা দেওয়ার শব্দে রুনা পিছুটা বিরক্ত হলো। দরজার ওপারের মানুষ কিভাবে ওকে কি উড়ে উড়ে দরজা খুলতে আসে। এত বিড়বিড় করে দরজা খুলতে দেখে লামিয়াও হাঁপাচ্ছে। লামিয়া ঘরে ঢুকতে চাইলে রুনা বাধা দিয়ে বলে, আগে বলো তোমার কি হয়েছে। লামিয়া হাঁপানোর চেয়ে কিছুটা বলতে পারছে না। দুই একবার শব্দ বলে অজ্ঞান হয়ে পড়ছে সে। তো বন্ধুরা, এই ঘটনাটি তারপরেই সেই মেয়েটার অনেক পরে চিকিৎসা হয় এবং চিকিৎসার পর সে কিছুটা সুস্থ হয়ে যায় এবং আশা করি এখন সে অনেক ভালো রয়েছে। তো বন্ধুরা, এই ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। আসুন পরের ঘটনাটি শোনা যাক। পরের ঘটনাটি যাদের সাহস আছে তারাই শুনবেন আমার এই পরের ঘটনাটি, এবং কেবলমাত্র অযথা আপনি বয়ে শিরোরিত হয়ে রাতে ঘুম নষ্ট করবেন না। সত্যি ঘটনা। কমলা বানু তার পাশের ঘরের মেহেরুন্নেসাকে ডাক দিলেন। বললেন, ফজরের নামাজের সময় হয়ে গেছে, তুমি ঘুম থেকে উঠো, আমরা একসাথে অজু করে নেই। কমলা বানুর ডাক শুনে মেহেরুন্নেসা ঘর থেকে বের হয়ে আসলেন। মেহেরুন্নেসা ও কমলা বানু পুকুরে চলে গেলেন অজু করতে। ফজরের সময়ে গ্রামের নারীরা একে অন্যকে নামাজের জন্য ঘুম থেকে জাগিয়ে দেন। এটা গ্রাম বাংলার প্রাচীন প্রচলন। এই গল্পটি ওই রকমই একটা কাহিনী নিয়ে রচিত। পুকুর ঘাটে গিয়ে কমলা বানু মেহেরুন্নেসাকে বললেন, আমাদের পুকুর পাড়ে যে তেঁতুল গাছ আছে, ওই গাছে পাকা পাকা তেঁতুল আছে, অজানা হওয়ার কিছু সময় বাকি আছে, চলো মানুষের ওঠার আগে কিছু তেঁতুল খেয়ে নেই। কমলা বানুর কথা শুনে শৈশবের কথা মনে পড়ে গেল। মেহেরুন্নেসা যে শৈশবের এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করতেন, খেলাধুলা করতেন। মেহেরুন্নেসা ভাবলেন অন্ধকার রাতে কেউ দেখবে না, তাই ওই গাছে উঠে কিছু তেঁতুল পেড়ে নেই। কমলা বানুর কথায় রাজি হয়ে মেহেরুন্নেসা চলে গেলেন তেঁতুল গাছের কাছে। তখন ঘটে অদ্ভুত একটি ঘটনা। কমলা বানুর পাগুলো ঠিক উল্টো। তখন কমলা বানু এক লাফ দিয়ে গাছের ডালে উঠে যায়। সেখান থেকেই বলে, মেহেরুন্নেসা তুমি আমার মতন তেঁতুল গাছে উঠে যাও। মেহেরুন্নেসা বলে, আমি কিভাবে গাছের ডালে উঠব? তুমি এটা কিভাবে করলে? এভাবে কেউ গাছের ডালে উঠতে পারে? কমলা বানু বলে, আমি তোমাকে সাহায্য করছি, তুমি আমার হাত ধরে উঠে যাও। কমলা বানুর গাছের ডাল থেকে তার হাতটি লম্বা করে নিচে নামিয়ে দেয়। দেহে মেহেরুন্নেসা প্রচন্ড রকমের ভয় পায়। সে ঘরের দিকে দৌড়াতে শুরু করে। তখন কমলা বানুর সেই লম্বা হাতটি মেহেরুন্নেসার পিছনে পিছনে আসতে থাকে। প্রতিটা মেহেরুন্নেসার পিছে পিছে লম্বা হচ্ছিল। এত লম্বা হলো যে গাছের ডাল থেকে ঘরের দরজা পর্যন্ত চলে এলো। মেহেরুন্নেসা চিৎকার করতে লাগলো। তার চিৎকার শুনে বাড়ির অন্য মানুষজন জেগে উঠে। তারা সবাই এসে বলতে থাকে, কি হয়েছে ওখানে? মেহেরুন্নেসা সব গোটে খুলে বলে। এটা শোনার পর ওপাশ থেকে কমলা বানু বলে,
আমি আবার কি করলাম? আমি তো তোমার চিৎকার শুনে ঘুম থেকে উঠে এলাম। এ সময় একজন বলে, এখন রাত মাত্র 2টাই বেজেছে, অত ফজরের সময়ের অনেক বাকি আছে।